নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান, এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি, শ্রাবন্তী রিমি। আমাদের আজকের অতিথি আনোয়ার হাসান, অধ্যক্ষ, চন্দ্রনাথ ডিগ্রি কলেজ, নেত্রকোনা। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো। তুমি ভালো আছো? জি ভালো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ হবে স্বাধীন, সার্বভৌম এবং শিক্ষিত বাংলাদেশ। আমার পরবর্তী প্রশ্ন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো বলে আপনি মনে করেন? আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক ত্রুটি আছে। প্রধান ত্রুটি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা বহুদা বিভক্ত, আর দ্বিতীয় ত্রুটি হচ্ছে এটা বৈষম্যপূর্ণ। বিভক্তিটা আসছে, আমরা যদি দেখি যে প্রধান দুইটা বিভক্তি, একটা আমরা বলি যে জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা, আরেকটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাও বিভিন্ন ধরনের আছে, ঠিক জেনারেল শিক্ষাও বিভিন্ন ধরনের আছে। এখানে কেজি শিক্ষা আছে, কিন্ডারগার্টেন শিক্ষা আছে বাচ্চাদের, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিভাজন আছে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু আছে সরকারি, কিছু আছে বেসরকারি, কিছু আছে এমপিওভুক্ত, কিছু প্রাইভেট, একদম প্রাইভেট। এই যে বহু বিভাজনে বিভাজিত আমাদের শিক্ষা ব্যবস্থা, এতে করে আমাদের শিক্ষার মানের ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি, এবং প্রকৃত অর্থে শিক্ষাটা আমরা আমাদের সমাজে গড়ে ওঠে না। এর টেকসই সমাধানগুলো কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? এক্ষেত্রে যেটা করা যায়, এবং প্রধান দায়িত্ব রাষ্ট্রের শিক্ষার বিষয়ে একটা বড় পরিকল্পনা থাকবে, এবং প্রত্যেকটা সেক্টরে, মাদ্রাসা কিংবা সাধারণ এডুকেশন কিংবা কিন্ডারগার্টেন, প্রত্যেকটার ক্ষেত্রেই সরকারের একটা নীতিমালা থাকবে, যে নীতিমালা হবে বাস্তব ভিত্তিক, প্রয়োজনানুগ, এবং ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলবে সৃজনশীল এবং উদ্যোগী করে। একটা বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে উদ্যোগী মানুষ দরকার। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন যে আমাদের তরুণরা চাকরি প্রত্যাশী হবে না, তারা চাকরিদাতা হবে, এবং এটা সম্ভব কেবল যদি তরুণরা সৃজনশীল হয় এবং উদ্যোগী হয়। শিক্ষার গুণগত মান উন্নয়নে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? না, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটা প্রশিক্ষিত জাতি চাই। আমাদের প্রথম কাজটা হবে যে জাতীয় পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেমন ধরনের শিক্ষা চাই। দ্বিতীয় প্রচেষ্টাটা হবে আমরা যে শিক্ষা ব্যবস্থাটাকে যেমনভাবে চাই সেটাকে মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আসা। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের জন্য কিভাবে ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিত করা যেতে পারে? এটা বাস্তব জীবনের সাথে মিশে গেছে প্রযুক্তি, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর হাতের মুঠোয় আছে মোবাইল নামক যে বস্তুটা আছে। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির সর্বাধুনিক একটা ব্যবস্থা। তো আমরা দেখছি কি যে মোবাইল এডিক্টেড হয়ে গেছে আমাদের তরুণরা কিংবা তরুণেরা। আবার বর্তমান সময়ের সাথে সংযোগ স্থাপন করতে হলে এটা ছাড়া বিকল্প নেই। তোমার হাতের মুঠোয় যে যন্ত্রটা আছে, এটা দিয়ে সারা পৃথিবীর সাথে যে কোনো সময় তুমি নিজেকে সংযুক্ত করতে পারছো। এখন এইটা ব্যবহারের যে বিষয়গুলো, এখানে কিছু প্রশিক্ষণ করা যেতে পারে, বা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা যেতে পারে যে আমরা প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব, এবং এটা এক ধরনের আন্দোলনও গড়ে তোলা যেতে পারে, সামাজিক আন্দোলন। আমরা প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব, কারণ অনেক পিতামাতা, গার্জিয়ান এবং শিক্ষকদের মধ্যেও অনেক অভিযোগ আছে
যে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখা খুব নষ্ট হচ্ছে মোবাইলের জন্য। আবার মোবাইলের মধ্যে অনেক তথ্য তারা পায়, লেখাপড়া, হ্যাঁ, আনুষঙ্গিক তথ্য পায়। তো এই ক্ষেত্রে বলছি যে এটা আমাদের খুবই প্রয়োজন, কিন্তু এটা কিভাবে আমরা ব্যবহার করব, এই মানসিকতাটা তৈরির জন্য আমাদের যা যা করা দরকার আমাদের করতে হবে। স্যার, আপনার সাথে আমিও একমত। আমাদের উচিত মোবাইলের খারাপ দিকগুলো বর্জন করে মোবাইলের ভালো দিকগুলো গ্রহণ করা। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, নেত্রকোনার উন্নয়নে অবদান রাখবে এমন 3টি দিক আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের নেত্রকোনা জেলা একটা প্রান্তিক পর্যায়ের জেলা, বাংলাদেশের সর্ব উত্তরে, তো কৃষি প্রধান একটা জেলা। আবার নেত্রকোনার কিছু ঐতিহ্য আছে, বিশেষ করে ময়মনসিংহ গীতিকা নাম পড়েছ তোমরা। ময়মনসিংহ গীতিকার চারণ ভূমি নেত্রকোনা, এরপর কিশোরগঞ্জ। তো এই ক্ষেত্রে আমরা সাংস্কৃতিকভাবে অনেক অগ্রসর, কিন্তু আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে আমরা অনেক পিছনে। এরপরে নারী শিক্ষার অগ্রগতি দরকার। এরপরে আমাদের এখানে কিছু প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী আছে, যেমন দুর্গাপুর, কলমাকান্দা, এই সমস্ত এরিয়া, বিশেষ করে দুর্গাপুর, এখানে হাজং গারোদের আবাসস্থল আছে, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। আর আছে হাওর অঞ্চল আছে, এটা জনপদ আছে হাওর, পাহাড়ি জনপদ, দুইটাই নেত্রকোনায় আছে। দুইটারই ডেভেলপমেন্ট প্রয়োজন। হাওরের সম্পদ আছে প্রচুর, কিন্তু মানুষের জীবন মান এখনো অনেক অনেক পিছনে। মোটা দাগে আমি বলবো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নারী শিক্ষার অগ্রগতি, পিছিয়ে পড়া হাওর জনপদের জন্য বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ। আরেকটা বিষয় হচ্ছে দুর্গাপুর, কলমাকান্দা এরিয়ায় পর্যটন শিল্পের উন্নয়ন ঘটানো। এই কয়েক বছরে সারা দেশ জানতে পেরেছে যে কলমাকান্দা এবং দুর্গাপুর একটা পর্যটন এরিয়া, এটা সারা দেশের মানুষ জানে এখন। কাজেই পর্যটনের যে বিষয়টা, এইটা আমাদের নেত্রকোনা প্রশাসনে অথবা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নিতে পারে। স্যার, আপনার ভাবনাগুলো আসলেই প্রশংসনীয়। আমরাও চাই প্রশাসন এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিক। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ এবং নেত্রকোনা আলোকে ধন্যবাদ। এভাবেই ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আনোয়ার হাসান, অধ্যক্ষ, চন্দ্রনাথ ডিগ্রি কলেজ, নেত্রকোনা। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন করুন।